What are the layers of skin? Epidermis. What are the layers of epidermis? From above downwards না down to upwards? কেউ একজন বলো, একজন দাঁড়িয়ে বলো, অ্যানসার দাও, বলো। মেইনলি 4টে লেয়ার, তাই তো? What are the 4 layers of skin? একটা বাদ যাচ্ছে, কি বাদ যাচ্ছে? স্ট্যাটাম, তাহলে above downwards. Above downwards এটা to some extent normal, ধরো দেখি। ও হই খারাপ। আচ্ছা, এটা above downwards, তাই তো? একদম এক্সটার্নাল থেকে ইন্টারনালের দিকে যাচ্ছে। এই লেয়ারটা কি একদম বাইরে, অ্যানিউক্লিয়েটেড লেয়ার। এখানে তো নিউক্লিয়াই থাকে না, মেইনলি কেরাটিন ফ্লেক্স গুলো পাওয়া যায়। এই অ্যানিউক্লিয়েটেড লেয়ারকে কি বলে? অ্যানিউক্লিয়েটেড লেয়ার কটা নিউক্লিয়েটেড? এখানে নিউক্লিয়ার কি ভালো বোঝা যাচ্ছে? তারপর থেকে নিউক্লিয়ার বুঝতে শুরু করবে, এরপর তো ম্যালিগনেন্সি চলে গেল। হ্যাঁ, তো এটা মানে খুব একটা আইডিয়াল লেয়ার নয়, মানে লাইট লেয়ার নয়। আইডিয়াল স্কিনের লেয়ারগুলো এখানে ভালো বোঝা যাবে না, কারণ এরপর থেকেই দেখো নিউক্লিয়ারগুলো অ্যাবনর্মাল হতে শুরু করেছে। এখানে নিউক্লিয়ারগুলো ছোট, সেলগুলো ছোট। হ্যাঁ, নিউক্লিয়ার এনসি রেশিও মোটামুটি 1:1। সব থেকে বড় কথা হচ্ছে সেলগুলো একটা অর্গানাইজড ওয়েতে আছে। সো দিস ইজ কোয়াইট বিনাইন। তো এরপর থেকে দেখো সেলগুলোতে অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাপাজেড ফ্যাশনে আছে। তারপর সেলগুলোর ডিসঅর্গানাইজড ওয়েতে আছে, আরো অন্যান্য ফিচার পরে আমি দেখাচ্ছি। তো এই লেয়ারটাকে কি বলে? বিনাইন লেয়ার, স্ট্যাটাম কর্নিয়াম। নেক্সট লেয়ার স্ট্যাটাম গ্র্যানুলোসাম, দেন স্ট্যাটাম স্পাইনোসাম, দেন স্ট্যাটাম বেসালি আর স্ট্যাটাম জার্মিনিটাম। জার্মিনিটাম কেন বলা হয়? ওই লেয়ার থেকেই বাকি লেয়ারগুলো তৈরি হয়। তো স্ট্যাটাম বেসাল হচ্ছে লাস্ট লেয়ার, বেসাল লেয়ার, আর স্ট্যাটাম জার্মিনেটিভাম মানে this is the main layer from where the other layers of the skin is originating. কি হচ্ছে? স্পাইনোসাম, গ্রানুলোসাম আর কর্নিয়াম। সেলগুলো যত উপরের দিকে যাবে, আউটার মোস্ট পোর্শনের দিকে যাবে, কি কি চেঞ্জ হয় স্কিনে? এপিডার্মিসের সেলে কি কি চেঞ্জ হয়? মানে সেলগুলো যত ম্যাচুরেশন হবে, সেলে কি কি চেঞ্জ হয়? কি কি চেঞ্জ হয়? এই ম্যাচুরেশনে কতটুকু সময় লাগে বলো তো? মানে স্ট্যাটাম বেসাল থেকে একটা সেল স্ট্যাটাম কর্নিয়াম পর্যন্ত যেতে, মানে ম্যাচুরেশন হতে কি কি মানে কতটুকু সময় লাগে? নর্মাল টাইমিং কতটুকু হয়? দ্য নর্মাল টাইমিং ইজ 21 days. কি চেঞ্জ হয়? সেল যত আউটার মোস্ট পোর্শনের দিকে যাবে, সেলের নিউক্লিয়াইগুলো তত পিকনোটিক হতে থাকবে, এবং সেলের মধ্যে কেরাটিন গ্লোবিউলস গুলো, cytokeratin amount of cytokeratin within the cell will increase. The cells are progressing towards maturation. That means the cell is losing its nucleus, cell is moving towards outermost site, and within the cell the cytokeratin globules are increasing in amount. তাহলে অন্যভাবে বলতে গেলে যত উপরের দিকে সেলগুলো থাকবে তত অ্যানিউক্লিয়েটেড হবে, আর যত উপরের দিকে আউটার মোস্ট দিকে যে সেলগুলো থাকবে তত কেরাটিন লেয়ার তার মধ্যে বেশি থাকবে। কেন? খুব স্বাভাবিক, স্কিন ইজ এ প্রোটেক্টিভ লেয়ার। তো আমাদের সাইটোকেরাটিন থাকার কারণই হচ্ছে
আমাদের বডিকে একটা প্রোটেকশন দেওয়া, বডি একটা প্রোটেকশন টেক্সচার মেনটেন করা। তো ম্যাচিওর কেরাটিন কোথায় থাকবে নরমালি বলো, এবার তোমরাই বলো। মানে আউটার মোস্ট লেয়ারে, ঠিক আছে। এই যে প্রসেস, যত উপরের দিকে আসছে নিউক্লিয়াস ছোট হয়ে যাচ্ছে, দিয়ে অ্যানিউক্লিয়েটেড হয়ে যাচ্ছে, আর কেরাটিন অ্যামাউন্ট বাড়ছে, দিয়ে একদম উপরের লেয়ারে শুধু হাইপার মানে কেরাটোসিসই থাকছে, মানে শুধুমাত্র কেরাটিন লেয়ার থাকছে, কর্নিয়ামের উপরে শুধু কেরাটিন লেয়ার থাকছে। এই প্রসেস 21 ডেজ টাইম লাগে। যদি এই প্রসেস কুইক হয়ে যায়, মানে কুইক প্রসেসটা যদি 21 থেকে শর্ট হয়ে যায়, মানে বেজাল লেয়ার থেকে স্পাইনোসাম লেয়ারে মানে কর্নিয়াম লেয়ারে সেলের ম্যাচুরেশনের টাইমিং যদি শর্টেন্ড হয়ে যায়, যদি 21 দিনটা যদি 5 দিনে নেমে আসে, তাহলে যে রোগটা তৈরি হয়, মানে যে ডিজিজটা হয়, তাকে বলে সোরিয়াসিস। ঠিক আছে, সোরিয়াসিসের বেসিক প্রবলেম হচ্ছে এই ম্যাচুরেশন টাইম 21 ডেজ থেকে কি হচ্ছে জাস্ট 5 ডেজ এন্ড বিলো 5 ডেজে চলে আসছে। তার জন্যই এই ম্যাচুরেশন পিরিয়ডটা শর্টেড হচ্ছে। এটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট তাও তোমাদেরকে জাস্ট বলে আছি। তোমরা সোরিয়াসিসের নাম অনেক জায়গায় শুনবে, ঠিক আছে। সোরিয়াটিক আর্থারাইটিস তোমরা হয়তো পড়বে, বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মধ্যে অ্যাকচুয়ালি সোরিয়াসিস শুনবে। সোরিয়াসিসের মেইন প্রবলেমটা হচ্ছে এইটা। তো squamous cell carcinoma is originating from this epidermal layer, স্পেশালি বলবো কি ওই বেসাল লেয়ার থেকে। তাহলে কি হবে, যে সেলগুলো এখানে থাকবে সেই সেলগুলোর মধ্যে ম্যালিগনেন্ট ফিচার থাকবে, ডিসপ্লাস্টিক ফিচার্স। সো এগেইন 10টা পয়েন্ট বলো ডিসপ্লাস্টিক ফিচার্স এর, একটা একটা করে দেখাবো। এখানে খুব সুন্দর বোঝা যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কোন সেলের ডিসপ্লাস্টিক ফিচার্স খুব ভালো বোঝা যায়। কি কি বলো? লস অফ পোলারিটি, বুঝতেই পারছো। আচ্ছা, লস অফ পোলারিটিটা একটু দেখে নাও, এই জায়গাটায় দেখো। এই সেলগুলো যত উপরের দিকে যাবে তত সেলগুলো কি পর 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 করে, হ্যাঁ, একটা সিঙ্গেল লেয়ারে থাকার কথা। তো বেজাল লেয়ার, এখানে কি মাল্টিপল লেয়ার আছে? কতগুলো লেয়ার আছে শুধু দেখুন, দেখো। একদম তো 4টে লেয়ার থাকা উচিত, 4টে লেয়ার, বড় জোর 5-6টা লেয়ার থাকা উচিত যদি একটু থিকনেস বেশি হয়। কটা লেয়ার আছে এখানে? আর এই যে নিউক্লিয়াস, সেটা তো শুধুমাত্র বেজাল লেয়ার, কিছুটা হচ্ছে স্পাইনোসাম, তারপর হচ্ছে গ্রানুলোসার লেয়ার থেকেই বেজাল লেয়ার মানে নিউক্লিয়াস লস হতে শুরু করে, আর কর্নিয়ামে অলমোস্ট নিউক্লিয়াস থাকবে না। এই তো নর্মালি। এখানে দেখো লস অফ পোলারিটি কি হচ্ছে, নর্মাল এতদূর পর্যন্ত নিউক্লিয়াস, ইভেন এতটাও নিউক্লিয়াস বোঝা যাচ্ছে। দিস ইজ নোন অ্যাজ লস অফ পোলারিটি, 1 নম্বর ফিচার। নেক্সট ফিচার বলো। অ্যানিউক্লিওসিস মানে ডিফারেন্ট সাইজ অফ শেল, সাইজ অ্যান্ড শেপস অফ দ্য সেল, ঠিক আছে। এগুলো সবই অ্যাকচুয়ালি, এটা একটা বড় সেল, এই যে এটা একটা বড় সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলো একটা সেল, বুঝতে পারছো? প্রত্যেকটা সেল এক একটা সাইজ শেপে আছে, সাইজ আর শেপে প্রত্যেকটা সেল দেখো। এগুলো সব ইন্ডিভিজুয়াল সেল, এগুলো ইন্ডিভিজুয়াল সেল, এগুলো সব ইন্ডিভিজুয়াল সেল, এগুলো সব ম্যালিগনেন্ট সেল, বাট এগুলো সব ডিসপ্লাস্টিক ম্যালিগনেন্ট সেল অ্যান্ড ইন্ডিভিজুয়াল সেল। এক এক সবকটা কি সেম মনে হচ্ছে সেলগুলো? সবকটা সেম নয়, এক একটা সেলের সাইজ এন্ড শেপ আলাদা। সো দিস ইজ নোন অ্যাজ আনাইসোনিউক্লিয়াসিস। নিউক্লিয়াসের সাইজ ডিফারেন্ট, প্লিওমরফিজম, আনাইসোনিউক্লিয়াসিস এন্ড প্লিওমরফিজম। নেক্সট হাই এনসি রেশিও, এটা তো বলার কিছু নেই। ডেফিনেটলি সেলের আরো কত কত খারাপ খারাপ সেল দেখবে, একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। এই বক্সের মাঝখানে দেখো সেলগুলো, এই দেখো, এই সেল, এই সেল, এই সেল, এগুলো কি বাজে। এই বক্সের সেলগুলোর মাঝখানে সেলগুলো দেখো, দে আর নট নর্মাল, দে আর ভেরি ম্যালিগনেন্ট। এই যে এই সেলগুলো,
এই সেলগুলো ম্যালিগন্যান্ট সেল। হাই NC রেশিও, অ্যাটিপিক্যাল নিউক্লিয়ার ফিচার্স, অ্যাটিপিক্যাল মাইটোসিস, অ্যাটিপিক্যাল মাইটোসিস, অ্যাটিপিক্যাল মাইটোসিস। এই জায়গাটায় দেখো লস অফ নিউক্লিয়ারিটি, এখানে দেখো লস অফ পোলারিটি কত মারাত্মক। এইখানে দেখো এই সেলটাকে দেখো, মাইটোটিক ফিগার কত, মানে মানে একদম মাঝখানে একটা মাইটোটিক ফিগার বোঝা যাচ্ছে এবং সেটা ঠিক মানে পোলারিটি মেনটেন নেই। এই জায়গাটাই যে হাত দিয়ে রেখেছি, অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার। এই দেখো একটা, এই যে একটা, এই দেখো একটা বড় মাইটোটিক ফিগার, এই দেখো একটা অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগারস। বাট এই ম্যালিগন্যান্সি ফিচার তো সব ম্যালিগন্যান্সিতেই থাকবে, তাহলে কেন এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা? কেরাটিন পালস। আমি কি বলেছিলাম একদম শুরুতে যে যত উপরের দিকে ম্যাচুরেশন হবে আউটার মোস্ট লেয়ারে কেরাটিন তৈরি হবে, তাই তো? এই যে কেরাটিন পালস, এগুলোকে বলা হয় কেরাটিন পালস। এটা একটা, এটা একটা, এই যে কনসেন্ট্রিক কনসেন্ট্রিক, হ্যাঁ একদম পেল ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল, এখানেও পেল ইওসিনোফিলিক ম্যাটেরিয়াল কনসেন্ট্রিক। এই দেখো এটা একটা, এটা একটা। সো দিস আর কেরাটিনস। কেরাটিনস এইরকম স্টোমার মধ্যে থাকবে কেন? এক তো এপিডার্মিস থেকে কি করেছে, বেজাল লেয়ারকে, বেজেল যখনই কোনো ম্যালিগন্যান্সি বলবো, কার্সিনোমা বলবো, সো ডিফারেন্স বিটুইন কার্সিনোমা ইন সিটু অ্যান্ড ইনফিল্ট্রেটিং কার্সিনোমা কি? বেসমেন্ট মেমব্রেনের লস আছে। এটাই যদি এর আগের ফেজে যদি কার্সিনোমা ইন সিটু হতো তাহলে কি হতো? বেসমেন্ট মেমব্রেনের লস হতো না। বাট এখানে বেসমেন্ট মেমব্রেনের লস হয়েছে বলেই এই যে সেল, এগুলো হচ্ছে ক্লাস্টার অফ অ্যাটিপিক্যাল সেল, এগুলো সব ক্লাস্টার অফ অ্যাটিপিক্যাল সেল, এগুলো সব ক্লাস্টার অফ অ্যাটিপিক্যাল সেল, সেগুলো কি হচ্ছে স্টোমার মধ্যে ঢুকে 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 যাচ্ছে। দিস ইজ নোন অ্যাজ ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন অরিজিন কোথা থেকে? এখান থেকে বুঝতে পারবে অরিজিন কোথায়, কোথায় অরিজিন হচ্ছে। যে প্রথম যে ছবিটা দিয়েছিলাম, এই দেখো এপিডার্মিস, এই দেখো এপিডার্মিস, এইটা হচ্ছে এপিডার্মিস, এইখান থেকে অরিজিন হচ্ছে, ঠিক আছে? এটাকে ট্রেস করো উপরের দিকে, অরিজিন হয়ে ওইখানে ইনফিল্ট্রেট করে গিয়েছে, এইখানে বেজাল লেয়ার ছেদ করে গিয়েছে, বেজাল লেয়ার এখানে ভেঙে গিয়েছে, কিন্তু সেলের ক্লাস্টার গুলো কোথায় গিয়েছে? ওই ডিপার ডার্মিসে চলে গিয়েছে। এগুলো সমস্ত সেলের ক্লাস্টার, সমস্ত সেলের ক্লাস্টার ডিপার ডার্মিসে চলে গিয়েছে। সো দিস ইজ ইনফিল্ট্রেটিং। কোথা থেকে অরিজিন করছে? স্কোয়ামাস সেল থেকে অরিজিন করছে, ইনফিল্ট্রেটিং স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, তার এক নম্বর ফিচার কি? কেরাটিন পার্ল। কেরাটিন পার্লের আরেকটা মানে কেরাটিন পার্ল হচ্ছে কেন এটাকে, এটার একটা আরেকটা নাম হচ্ছে, অ্যাকচুয়াল প্যাথোলজি নাম হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেরাটিনাইজেশন। বলো কথাটা, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেরাটিনাইজেশন। কেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট? প্রথমে কি বললাম, যত ম্যাচুরেশন হবে সেলগুলো অ্যানিউক্লিয়েটেড হবে এবং সেলগুলোর কেরাটিন আউটার লেয়ারে তৈরি হবে। এখানে দেখো সেলগুলো খারাপ, ডেফিনেটলি অ্যানাইসোনিউক্লিওসিস আছে, প্লিওমরফিজম আছে, এবং সেলগুলো কোথায় থাকছে? স্টোমার মধ্যে থাকছে। এখানে কি কেরাটিন তৈরি হওয়ার কথা ছিল? কথা ছিল না। এখানে তো কেরাটিন তৈরি হওয়ার কথা ছিল না। এই কেরাটিন গুলো কারা তৈরি করছে? ম্যালিগন্যান্ট সেলগুলো তৈরি করছে। So this is inappropriate keratin. It is known as inappropriate keratinization. আর এই পার্লিং, এটা এটা একটা হিস্টোলজি, হিস্টোলজিতে পার্লের মতন করে থাকে বলে এটাকে বলা হয় কেরাটিন পার্ল। সেল স্কোয়ামাস সেল কার্সিনোমা যত ডিফারেন্সিয়েশন হবে, the more squamous cell carcinoma is differentiated, more will be keratin pulp formation. Less differentiation, less inappropriate keratinization.
Even in some cases of squamous cell carcinoma, no keratin formation is there. No overt keratinization is there. This is known as poorly differentiated squamous cell carcinoma. Even in some cases, there is not even keratinization, known as non-keratinizing squamous cell carcinoma. So more differentiation, more well differentiated, more overt keratinization or keratin pulp formation. Kiki differentiation, kiki grade high, well differentiated, moderately differentiated, poorly differentiated. Joto well থেকে poorly হবে তত keratinization কম হবে। তাহলে আমরা কি করে চিনব? আর যেটা ভেরি গুড, ওয়েল, মডারেট, কি কি এফেক্ট? কেরাটিন পার্ল, যত নিচের দিকে নামবে, this is plus plus, this is plus, this is minus. কিন্তু সেল কি করে আমি চিনবো? এটাও সিঙ্গেল সেলে থাকতে পারে, এটাও সিঙ্গেল সেলে থাকতে পারে, ইভেন এটাও সিঙ্গেল সেল থাকতে পারে। Then what will be the diagnostic features of squamous cell carcinoma poorly differentiated? Even there is something known as non-keratinizing. বলো, এটা তো পাওয়া গেল মানে খুব ভালো কথা, আর যদি না পাওয়া যায়? স্কিনের হিস্টোলজি মনে করো তো, ডেসমোজোম কি? হোয়াট ইজ ডেসমোজোম? বলো, ভালো বলছো, বলো বলো। না, গ্যাপ জাংশন না। এর আমি কি আঁকলাম? এটা এরকমই না? স্কোয়ামাস সেল, polygonal in shape, eosinophilic cytoplasm. Within the cytoplasm there is presence of কি? Keratin globules and pycnotic, definitely pycnotic nuclei, ঠিক আছে? But there is something like that. আমি এটা এরকম করছি, তার মানে হচ্ছে সেলগুলোতে এখানেও আছে রে ভাই। So between the cell there is something bridge-like structure. It is known as not desmosome. This is known as intercellular bridges. This is a type of desmosome, specified form of desmosome, intercellular bridges, which is actually present in squamous cell, any kind of squamous cell. So if I can diagnose this intercellular bridge in a particular neoplastic cell, intercellular bridge in particular neoplastic cell, then that could be squamous cell. At number point. So presence of intercellular bridge. আচ্ছা, এমন কোন ডিজিজ বলতে পারো যে যেখানে এই ইন্টারসেলুলার ব্রিজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর সেলগুলোকে না এরকম করে আলাদা আলাদা সেল হিসেবে বোঝা যায়? বললে অনার্স মার্কস কি একদম 80% মার্কস, অন্তত আমার কাছে। কখন হবে বলো? ইন্টারসেলুলার স্পেসের মধ্যে যদি ইডিমা হয়, তাহলে ইন্টারসেলুলার ব্রিজটা তো বোঝা যাবে, মানে ওটা একটু নষ্ট হয়ে যাবে, বাট এই স্মল স্মল ডেসমোজোম গুলো অন্তত দেখা যাবে। এবং সেলটা অ্যাকচুয়ালি এরকম হবে না, একটু গোল গোল টাইপের হবে, সোয়েল আপ হয়ে যাবে ডেফিনেটলি ইন্টারসেলুলার স্পেসে যদি ইডিমা হয়। কি বলে এটাকে জানো? এটাকে বলে অ্যাকান্থোলাইসিস। It is present in case of any kind of acantholytic disease like eczema, chronic eczema. স্কিন বিশাল বড় টপিক ভাই। আমি ডার্মোপ্যাথ করেছিলাম, 3 মাসের ট্রেনিং নিয়েছিলাম, আমি বাকি সমস্ত প্যাথোলজি অলমোস্ট ভুলে গিয়েছিলাম।
শুধু স্কিন পড়তে গিয়ে। পুরো সমস্ত প্যাথোলজি দেখতে ভুলে গিয়েছিলাম, এত টাফ সাবজেক্ট স্কিন। মানে শুধু স্কিনই তো জানো, মানে ডার্মাটোলজিস্ট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখন তো ট্রেন্ড হচ্ছে রেডিওলজির পর ডার্মাটোলজি নেওয়া, তার কারণ টাকা বেশি, আর কিছু কারণ না। পরিষ্কার কথা হচ্ছে সেই সাবজেক্টগুলোই লোকে এখন নিচ্ছে যে টাকা বেশি, এরকম না যে খুব ইম্পর্টেন্স আছে, ডেফিনেটলি ইম্পর্টেন্স আছে, বাট টাকা বেশি। বাট ডেফিনেটলি ইজ ভেরি টাফ। মানে ডার্মাপ্যাথ আমার খুব পার্সোনালি, ডার্মোপ্যাথ আমার ভীষণ পছন্দের সাবজেক্ট, বাট ডার্মোপ্যাথের একটা মানে বড় ব্যাপার হচ্ছে ইটস ভেরি 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 টাফ সাবজেক্ট, ভেরি টাফ সাবজেক্ট। মানে আমার চোখে এর থেকে টাফ সাবজেক্ট প্যাথোলজি তার কিছু নেই, ইটস আ ভেরি টাফ সাবজেক্ট। তো একটা হচ্ছে ইন্টারসেলুলার ব্রিজ, আর সেকেন্ড পয়েন্ট কি, এখানেই আমি একে দেখিয়েছি। বলো এটা কি দেখালাম, এটা কি দেখিয়েছিলাম, কি কি কেরাটিন, কি কেরাটিন, জোরে বলো কি কেরাটিন এটা। আচ্ছা এটা সেলের মধ্যে না সেলের বাইরে? সেলের ইন্টারসেলুলার কেরাটিন, ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন। কেরাটিন যদি বাইরে নাও পাও, কোথায় পাবে? সেলের মধ্যে থাকবে। ইন্ট্রাসেলুলার বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন হায়ালিন গ্লোবিউলস or keratin globules, intracytoplasmic keratin globules, keratin globules দুটোর একটাও যদি পাও, then this is actually দুটোই পাওয়া যায়, then this is squamous epithelial line origin। এটা পেতে গেলে এর জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়। কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয় কোয়েশ্চেন? আমি যদি তোমাদের থিওরি নিই, মানে প্র্যাকটিক্যাল নিয়ে আমি এগুলোই কোশ্চেন করব। কি করা হয় এটার জন্য? আইসি কি করা হয়? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এটা দেখার জন্য কি করা হয়? আইসি পড়িয়েছিলাম, তোমাদের পড়িয়েছিলাম কি আইসি? হ্যাঁ পড়িয়েছিলাম। ডায়াগনস্টিক সাইটোলজি পড়িয়েছিলাম সবাইকে, তখন আইসি পড়িয়েছিলাম, এবং সেখানে সবাই অ্যাকচুয়ালি মানে কিছু কিছু আইসি কিন্তু তোমাদের মনে রাখতে হবে বলেও ছিলাম। সফট টিস্যুতে কয়েকটা আইসি বলেছি, বেসিক আইসি। এখানে বেসিক আইসি কয়েকটা বলবো, অ্যাডিনোকার্সিনোমার বেসিক আইসি বলবো, বলেছিলাম? বলেছে কেউ? রিভিশন ক্লাসে এগুলো বলবো, রিভিশন ক্লাসে তত চিনানোর কিছু নেই, কোয়েশ্চেন গুলো বলবো। এটার আইসি কি? খুব ইজি। এটা কি কি বললাম? ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন, সাইটো কেরাটিন, প্যান সাইটোকেরাটিন, সিম্পল। প্যান সাইটোকেরাটিন। স্পেসিফিক সাইটের স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি হতো, মানে স্কোয়ামাস অরিজিন হতো, তাহলে সাইটোকেরাটিনের আলাদা আলাদা ভাগ থাকতো। আমি এখানে যে কোনো ইন্ট্রাসেলুলার সাইটোপ্লাজমের মধ্যে কেরাটিন যাচ্ছি, তাহলে প্যান কি সাইটোকেরাটিন। ইট ইজ দ্য মার্কার, IHC মার্কার অফ স্কোয়ামাস সেল কার্সিনোমা। ইজি, ভীষণ ইজি, একদম ভাবে না কঠিন, ইটস ভেরি ইজি, বুঝে করলাম। এই আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখার মতন, চেনার মতন। কি থাকবে? যদি আমি কেরাটিন পালস পাই, দেন ভেরি গুড, ওয়েল ডিফারেন্সিয়েটেড। যদি না পাই, তাহলে আমাকে খুঁজতে হবে কি? ইন্ট্রাসেলুলার ব্রিজ। দেখবে অ্যাকচুয়ালি 40x এ দেখা হচ্ছে ইন্ট্রাসেলুলার ব্রিজ। তোরা বড় হো, কেউ যদি প্যাথোলজি পড়িস আমার সাথে যোগাযোগ করিস। আমার কাছে মানে প্রচুর স্লাইড আছে প্যাথোলজি, মানে স্কিনেরই অন্তত আমার কাছে 250 রকম স্লাইড আছে, সব যে কোনো ডিজিজ, ইনফ্যাক্ট যে কোনো ডিজিজে। মানে আড়াইটা এরকম না যে আড়াইটা, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমার 25খানা স্লাইড আছে, 250টা মানে 250টা আলাদা আলাদা এন্টিটি আছে। এখানে সৌম্য আছে, সৌম্যর সঙ্গে আমি একদিন মানে কখনো যদি সময় হয়, মানে কখনো যদি টাইম পসিবল মানে ইয়ে করে, তাহলে আমি অ্যাকচুয়ালি পাঞ্চ বায়োপসির সঙ্গে কি কি স্লাইড কি কি পেয়েছিলাম তার একটা সেমিনার করব। চিনিস তো তোরা সৌম্যকে? সৌম্য স্যারকে চিনিস তো? সৌম্যজিৎ কর আছে না চলে গেছে আমি জানি না।
সৌম্যজিৎ কর, ডারমা ডারমা ডারমা। না না, অয়েলেই দেখাচ্ছি। দেখবি দেখ কি সুন্দর, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এটা হচ্ছে সেল, এটা একটা সেল, আর এই যে দুটো সেলের মাঝখানে এই যে গ্যাপ, গ্যাপের মাঝখানে এই যে ইন্টারসেলুলার ব্রিজ, কি সুন্দর লাগছে। দিস ইজ অ্যাকচুয়ালি আইসি গুলো এইখানে, এইগুলোতে স্টেম নাই। নিউক্লিয়াস গুলো দেখতে পাচ্ছ, অ্যানাইসোনিউক্লিওসিস, হাইপার হাইপার হাইপারক্রোমাশিয়া, হাইপারক্রোমাশিয়া, ঠিক আছে? কোর্স নিউক্লিয়ার ফিচার, খুব কোর্স নিউক্লিয়ার ফিচার, পলিগোনাল সেল, ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন গ্লোবিউলস, ইন্ট্রাসাইটোপ্লাজমিক কেরাটিন গ্লোবিউলস। কি সুন্দর, কি সুন্দর, ঠিক আছে? এটাকেই যখন আইসি করা হবে একদম প্যান সাইটোক্যারাটিন দিয়ে এই ইন্টারসেলুলার ব্রিজকে দেখা যাবে। এগুলোকে আরো ভালো দেখা যাবে যদি অ্যাকান্থোলাইটিক কোনো ডিজিজ হয়, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে মাঝখানেরটা, মাঝখানেরটা আমি কেন দিয়েছি বলতো? এটা কি? এটা কি? এটা কি? দিস ইজ অ্যাটিপিক্যাল নিউক্লিয়াস, অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয়ার ফিচার খারাপ মানে দিস ইজ নোন অ্যাজ ডিসপ্লাসিয়া। সো হোয়াট ইজ ডিসপ্লাসিয়া, হোয়াট ইজ carcinoma in situ, and what is infiltrating carcinoma? তোমাদের লেভেলের কোয়েশ্চেন। ডিসপ্লাসিয়া 10টা ফিচার। এই ডিসপ্লাসিয়া একটা স্কিনের লাইনিং এ, নট স্কিন, স্কিন ছেড়ে দাও, যে কোনো স্কোয়ামাস এপিথেলিয়াম লাইনিং এর কোন লেয়ার পর্যন্ত আছে তার উপরে গ্রেডিংও হয়, ঠিক আছে? নাও থিঙ্ক অ্যাবাউট দ্য স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ সার্ভিক্স। আমি বলেছিলাম স্কোয়ামাস সেল কার্সিনোমা পড়ানোর সঙ্গে সব কিছু একসঙ্গে পড়াবো, স্কিন ছাড়ো, স্কিনে বেশি কিছু নেই, স্কিন বলছি পরে বলছি, একসঙ্গেই পড়াচ্ছি ইন জেনারেল। সার্ভিক্সের লাইনিং কি? একটোসার্ভাইকাল লাইনিং, একটোসার্ভাইকাল লাইনিং কি? কেরাটিনাইজিং স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক একদম পাক্কা। এই ডিসপ্লাস্টিক ফিচার্স সার্ভিক্সের যদি শুধু বেজাল লেয়ার টু 1/3 লেয়ার পর্যন্ত থাকে তাহলে তাকে কি বলে? হিস্টোপ্যাথোলজিতে কি বলে? এটারই সাইটোপ্যাথোলজিক্যাল গ্রেডিং আলাদা আছে, প্যাপসমিয়ারের মাধ্যমে করে, বাট হিস্টোপ্যাথোলজিতে গ্রেডিং কি বলে? এইগুলো না পারলে ফেল। কি রে, একজন তো বল, পড়েছিস কি স্কোয়ামাস সেল কার্সিনোমা? পড়েছিস কি? মানে সরি, মানে সার্ভাইকাল সার্ভিক্স কি পড়ানো হয়েছে? কিছু কোনো আইডিয়া নেই? ভাইরাসেও এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কোনো আইডিয়া? কিছু কার্সিনোমা সার্ভিক্স সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া কিছু আছে কি? নেই। আচ্ছা নেই, নেই তাহলে তো শুরু থেকে পড়াতে হবে। যখন মানে তোদের ইয়ে হয়নি না, ফিমেল জেনিটাল ট্র্যাক্ট হয়নি, তো সেটা জানবি যে ওখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা সার্ভিক্স দ্য মোস্ট কমন এন্টিটি, ইট ইজ দ্য মোস্ট কমন ম্যালিগনেন্সি অফ ফিমেল রাইট নাও, এই মুহূর্তে। তার জন্যই এটা স্ক্রিনিং মানে একটা হোল ওয়ার্ল্ডে একটা কমন স্ক্রিনিং প্রোগ্রামই শুরু হয়েছে, সেটা সার্ভাইকাল প্যাপসমিয়ার থেকে স্ক্রিনিং করে, ঠিক আছে? 35 এজ থেকে স্ক্রিনিং প্রসিডিউর শুরুই হয়। কি দেখা হয়? দেখা হয় যে এই ডিসপ্লাস্টিক ফিচারগুলো আদৌ শুরু হয়েছে কিনা। Usually the squamous cell carcinoma in any site associated with some exposure,
that could be some biological exposure, that could be some non-biological exposure. বায়োলজিক্যাল এক্সপোজারের মধ্যে মোস্ট কমন এন্টিটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আদার দ্যান হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, তিনটে। বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সবাই ম্যালিগনেন্সি করে না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দুটো স্ট্রেন মনে রাখবে, 6 আর 11, ঠিক আছে, ম্যালিগনেন্সি করে। 18 আর 16ও করে। 6-11 মোর কমনলি মানে মোর কমনলি ইন ইয়ঙ্গার এজ গ্রুপ, তোমাদের এজ গ্রুপ থেকেই স্টার্ট হয়ে যায়, প্রসিডিওরটা স্টার্ট তোমাদের এজ গ্রুপ থেকেই হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমি সবাইকে বলবো, সবাই একটা এজের পর থেকে, তোমাদের তো এখন গার্ডাসিলা সার্ভেরিক্স তো এখন মানে তোমাদের তো বোধহয় তোমরা যখন অ্যাকচুয়ালি ইমিউন কি বলে তোমাদের মানে স্কুল লেভেলে ছিলে, মেয়েদের কথা বলছি, তোমাদেরকে অ্যাকচুয়ালি এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে ছিল না। হ্যাঁ, মানে ভ্যাকসিনটা ছিল না। 2024 এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে চলেই এসেছে। তোমাদের স্কুলে যারা এখন মানে যারা 14 বছর বয়সী, ইনফ্যাক্ট এইটা দেওয়াও হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেইনস্টে। তো প্রসিডিউরটা শুরু হয় অ্যাকচুয়ালি এই এজ গ্রুপ থেকে, তোমাদের এজ গ্রুপ থেকে, ঠিক আছে। তো 6 and 11 হচ্ছে আর্লি এজ গ্রুপে, আর 16-18 হচ্ছে লেটার এজ গ্রুপে। তো 6, 11, 16, 18 এগুলো হচ্ছে ম্যালিগনেন্সি করে। আর বাকি যা থাকলো 1, 2, 3, 4 অথবা 52, 58, 56 এগুলো, এই স্ট্রেনগুলো, এগুলো কিছু ওয়ার্ড করে, ওয়ার্ড, জেনাইটাল ওয়ার্ড অর এনি কমন ওয়ার্ড। ওয়ার্ড মানে কি এইরকম প্রলিফারেশন, বাট সেখানে ম্যালিগনেন্সি হচ্ছে না। জেনেটাল ওয়ার্ড করলে তাকে কি বলা হয়? কন্ডাইলোমা অ্যাকুমিনাটা। যদি আমাদের বডিতে অন্য কোনো জায়গায় ওয়ার্ড হয়, ঠিক আছে, সেগুলোকে কি বলে? ভেরুকা হাইপাপ্লেশিয়া, ভেরুকা ভালগারিস আর ভেরুকা হাইপাপ্লেশিয়া। এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট কথা বলে রাখছি। গল্পের মতন শুনে নাও না, শুনতে অসুবিধা নেই, আমি প্রচুর গল্প করতে ভালোবাসি, গল্পের মতন শুনে নাও। সবকিছু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই স্কোয়ামাস সেল কার্সিনোমা প্রোগ্রেশন কি হচ্ছে সেটা নট অনলি হিস্টোলজি, সাইটোলজিতেও ভালো বুঝতে পারা যায়। সেটা সার্ভাইকাল প্যাপে বুঝতে পারা যায়, এবং সেই সার্ভাইকাল প্যাপ স্মিয়ারের সাইটোলজি বোঝার জন্য একটা স্ক্রিনিং টেস্ট করা হয়। সেই স্ক্রিনিংটাকে বেথেসডা সিস্টেমের মাধ্যমে সেটা স্ক্রিনিং করা হয়। সেখানে এই স্কোয়ামাস সেল কার্সিনোমার যা সাইটোলজিক্যাল ফিচার, তাকে দুটো ভাগে ভাগ করা হয়, লো গ্রেড অ্যান্ড হাই গ্রেড, ঠিক আছে। লো গ্রেড ইন্ট্রা এপিথেলিয়াল লিশন অর এলসিল, হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল লিশন অর এইচসিল। তার মানে কি দাঁড়াচ্ছে গোটা জিনিসটা এরকম, যে 1/3, 2/3, ঠিক আছে। বেসাল লেয়ার, স্পাইনাস লেয়ার, গ্রানুলোসা লেয়ার, এটা কি লেয়ার? কর্নিয়াল লেয়ার, ঠিক আছে। সাপোজ এই ডিসপ্লাস্টিক ফিচারটা 1/3 পর্যন্ত ইনভলভ করে গিয়েছে, দিস আর ম্যালিগনেন্ট মানে ডিসপ্লাস্টিক অ্যানাইসোনিউক্লিয়াসিস হ্যান্ড এসব আছে 1/3 লেয়ার পর্যন্ত। এটাকে হিস্টোলজিতে বলবো হিস্টো, আর এটা হচ্ছে সাইটো। এটাকে হিস্টোতে কি বলবো? এই পোর্শনটাকে CIN1, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া গ্রেড 1, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া গ্রেড 1। যদি 2/3 ইনভলভ করে যায়, মানে এইটুকু ইনভলভ করেছে, এইটুকু 2/3, মানে নিচ থেকে 2/3 ইনভলভ করলো CIN2। আর ফুল থিকনেস
full thickness dysplasia, full thickness dysplasia. CIN 3 full thickness dysplasia কেই অ্যাকচুয়ালি বলে কার্সিনোমা ইন সিটু। কেন কার্সিনোমা ইন সিটু? বেজাল লেয়ার এখনো ইনট্যাক্ট আছে, বাট ডিসপ্লাস্টিক ফিচার পুরোটাতেই আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝলে? এইবার এর কোরিলেশন করো সাইটোপ্লাজমের কি বলে সাইটোমরফোলজির সঙ্গে, মানে প্যাপসমিয়ারের সঙ্গে করো, সার্ভাইকাল প্যাপসমিয়ারে করো। ঠিক আছে, বেথেসডা সিস্টেম মনে রাখবে, বেথেসডা সিস্টেম সব পড়তে হবে বাবু, সব পড়তে হবে, এগুলো কিছু করার নেই। বেথেসডা সিস্টেম পুরোটাই পড়তে হবে তোমাদের, বেথেসডা সিস্টেম ইনফ্যাক্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, এই CIN1 কে বলা হয় লো গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। আর CIN2 আর 3 কে কি বলে? হাই গ্রেড স্কোয়ামাস ইন্ট্রাএপিথেলিয়াল লিশন। বোঝা গেল? বোঝা গেল? কেন করা হয়? কেন করা হয় এই স্ক্রিনিং? যদি এলসিল থাকে তার ট্রিটমেন্ট ক্যাটাগরি এক রকমের, যদি এইচসিল থাকে তার ট্রিটমেন্ট ক্যাটাগরি আর এক রকমের। তোমরা ক্লিনিক শুরু করেছো? হ্যাঁ কি না? করেছো? গাইনি ওয়ার্ডে গিয়েছো? গাইনি ওপিডিতে গিয়েছো? যাওনি? কি ক্লিনিক করলে? বন্ধ হয়ে গেছে? তাহলে তো মজা, ঘুরে বেড়াও। সার্ভাইকাল প্যাপসমিয়ার নেওয়া শিখেছো? দেখেছো? হ্যাঁ, শিখবে না, দেখেছো অন্তত। এটা বুঝতে পারলি কিনা বলো, সব ছাড়, পরে হবে। আবার যখন তোদেরকে নিয়ে আবার ওই ঘ্যাঁসটাতে হবে তখন দেখা যাবে। এটুকু বুঝতে পেরেছিস? ঠিক আছে, সো I am telling all these things in the context of cervical squamous cell carcinoma. কেন বললাম? এলসিল হচ্ছে প্রোটোকল আলাদা ট্রিটমেন্টের, এইচসিল এর প্রোটোকল আলাদা। মানে কি? CIN এর প্রোটোকল আলাদা, CIN2 আর 3 এর 2 আর 3 বা কার্সিনোমা ইন সিটু প্রোটোকল আলাদা। এখান থেকেই যখন বেজাল লেয়ার নষ্ট হয়ে ভিতরের দিকে মানে ঢুকে যাবে তখন বলে স্কোয়ামাস সেল কার্সিনোমা। গল্পটা হচ্ছে এটুকু তো তোদের থিওরি কোশ্চেন, প্র্যাকটিক্যালি কোশ্চেনটা অন্যরকম হবে। এই স্কোয়ামাস সেল কার্সিনোমা একই রকম ভাবেই হবে। ঠিক আছে, তো কার্সিনোমা ইন সিটু আর কি কি এক্সাম্পল হয়? স্কিনে কার্সিনোমা ইন সিটু, what are the example of precancerous lesion which can turn into the carcinoma, squamous cell carcinoma? স্কিনে কার্সিনোমা ইন সিটুটাকে কি বলে? এখানে যেমন কার্সিনোমা ইন সিটু হচ্ছে CIN3 স্কোয়ামাস সেল সার্ভিক্সের ক্ষেত্রে, স্কিনে কি বলে? মোস্ট কমনলি এই টার্মটাকে তোমরা শুনবে পেনাইল স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে। এগুলো আমি একসঙ্গে বলছি যাতে ওই একটা করে অন্যান্য জায়গায় না পড়তে হয়, প্রত্যেকটাই পড়তে হবে তোমাদের। ওই ইউরেথ্রাতে গিয়ে পড়তে হবে। আমি পরের সপ্তাহে তোমাদের ক্লাস আছে, কিডনি পড়াবো। ঠিক আছে, ওরই লাস্ট চ্যাপ্টারে ইউরেথ্রাও পড়াবো, ওখানেও আছে পেনাইল কার্সিনোমা, ওখানেও আছে। তো আমি ওগুলো একসঙ্গে পড়াচ্ছি, একসঙ্গে শর্ট করে বলছি। পেনিসে কি বলে? পেনিস বলে না, স্কিনে যে কোনো জায়গাকে কি বলে? দিস ইজ নোন অ্যাজ বাওয়েন্স ডিজিজ। বাওয়েন্স ডিজিজ, BOWEN, বাওয়েন্স ডিজিজ। আর কি কি প্রিক্যান্সারাস লিশন আছে? অ্যাক্টিনিক কেরাটোসিস, অ্যাক্টিনিক কেরাটোসিস, বাওয়েন্স ডিজিজ। মুখে চলে আসো, মুখ, জীবের মধ্যে খুব কমন একটা কন্ডিশন। যারা বিটল অথবা টোব্যাকো, গুটখা, পানপাড়া, ঘ্যানতান ক্রনিক্যালি চিবোই, ঠিক আছে, তাদের ফার্স্ট চেঞ্জ কি হয়? এরকম হাইপার কেরাটোসিস হয় এবং সাব এপিথেলিয়াল টিস্যুতে ফাইব্রোসিস হয়, কে বলা হয় সাবমিউকোসাল ফাইব্রোসিস। তো সাবমিউকোসাল ফাইব্রোসিস শুধুমাত্র ওখানেই হয় না, একটা হিমাটোলজিক্যাল কন্ডিশন বলো তো যেখানে সাবমিউকোসাল ফাইব্রোসিস হয়। হিমাটোলজিক্যাল কন্ডিশন সাবমিউকোসাল ফাইব্রোসিস বলো। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, চিলাইটিস, ভেরি গুড।
iron deficiency anemia. What is Palmer-Vinson syndrome? কি হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি what are the non-hematological manifestation of iron deficiency in fact এটাই 5 নম্বরের স্বপ্ন not non-hematological manifestation of iron deficiency subepiphyseal web cheilitis angular stomatitis Palmer-Vinson syndrome pica ঠিক আছে so these are very non hematological manifestation anyway কি বলছিলাম সাবমিউকোসাল ফাইব্রোসিস ওখানেও হয় তো এখানে সাবমিউকোসাল ফাইব্রোসিসের পরের স্টেজ হচ্ছে এই যে এপিথেলিয়াম হাইপারপ্লেসিয়া হলো এপিডার্মিসে যে হাইপারপ্লেসিয়া হলো তখন ম্যালিগন্যান্ট হয়েছে হয়নি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে দ্যাট কন্ডিশন নোন ইজ লিউকোপ্লাকিয়া or তারপরের স্টেজ হচ্ছে এরিথ্রোপ্লাকিয়া this leukopplakia and erythroplakia is pre-malignant তাহলে কি বললাম বার্নস ডিজিজ অ্যাক্টিনিক কেরাটোসিস লিউকোপ্লাকিয়া এরিথ্রোপ্লাকিয়া ঠিক আছে সো আর কিছু বলবো না স্কোয়ামা সেল সম্পর্কে এটাই চিনতে এটাই হবে নিজেরা দেখবি তো কি জানো বলে এই স্লাইডটাই দেওয়া থাকবে সুন্দর কেরাটিন পার্ল দেখতে পাবে হ্যাঁ আইল্যান্ডস পাবে একদম ম্যালিগন্যান্ট সেলের গাদা গাদা আইল্যান্ড খুঁজে খুঁজে পাবে ঠিক আছে এই যে ম্যালিগন্যান্ট সেলের শুধু আইল্যান্ড পাবে এগুলো সমস্ত ম্যালিগন্যান্ট সেলের ক্লাস্টার ভিতরে 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 নানা রকমের ক্লাস্টার চলে গিয়েছে ওকে হ্যাঁ আর এইটা হচ্ছে স্ট্রোমা মানে ডার্মিসের স্ট্রোমা তার মধ্যে কনজেশন হয়ে আছে এটা তোমার ওই একটু খাবলা মতন কেটে ছিঁড়ে পাঠিয়েছে বলে এখানে একটু ব্লিডিং টিডিং ভিতরের দিকে হয়েছিল ঠিক আছে আর এগুলো হচ্ছে কেরাটিন প্লাগ বুঝতে পারলেন এটা কেরাটিন পার্ল এটা কেরাটিন পার্ল এটা কেরাটিন পার্ল বোঝা গেল চিনতে পারবে ভালো করে বলতে পারবে যা যা কোশ্চেন করলাম তার বাইরে কোশ্চেন করবে না ডেফিনেটলি করবে না আবার যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো যেন মনে রাখে কোথায় কোথায় হয় যে কোনো জায়গায় হতে পারে যেখানে যেখানে স্কোয়ামা সেল লাইনিং আছে কোথায় কোথায় হয় মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় হয় বলো এরকম করে পড়বে স্কোয়ামা সেল কার্সিনোমাতে একদম মাথা থেকে পা পর্যন্ত পড়বে কোথা থেকে পড়বে ফেসে 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 কোথায় হতে পারে যে কোনো সান এক্সপোজড এরিয়াতে হতে পারে বাট সান এক্সপোজড এরিয়াতে মোর কমনলি ফেসে মোর দেন স্কোয়ামা সেল কার্সিনোমা ম্যালিগন্যান্ট মেলানোমা হবে যেটা স্লাইড অ্যাকচুয়ালি তোমাদের আছে সেটাও তোমাদের আছে তোমাদের সিলেবাস কতদূর শেষ হবে আমি জানি না বাট ওটা আছে তোমাদের আর একটা হয় বিসাল সেল কার্সিনোমা ঠিক আছে মুখ থেকে চলে আসো গলায় নাসোফ্যারিংসে হতে পারে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা ইজ আ স্পেশালাইজড ফর্ম অফ স্কোয়ামা সেল কার্সিনোমা ঠিক আছে পড়েছো থাইরয়েডের সাথে নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কোন এজ গ্রুপে কমন তোদের এই জিজ্ঞেস করবো আর তোরা ডাম্প হয়ে বসে থাকবি কতদিন আর চলে বলতো বাবা এই লাস্ট পর্যন্ত এই চললো কোন এজ গ্রুপে কমন কেউ তো একজন বল আমি গর্ব করে বলেছিলাম আমার সি ব্যাচ ভালো পরীক্ষা দেবে কারণ আমি পড়িয়েছি এটা যেন এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক থাকে স্কোয়ামা সেল কার্সিনোমা মোর কমনলি ফাউন্ড ইন মোর দ্যান 45 ইয়ার্স এজ বাট ওই নাসোফ্যারিংসে একটা গ্রুপ আছে যাকে বলা হয় নাসোফ্যারিঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা ইজ অলওয়েজ ফাউন্ড ইন কেস অফ অ্যাডোলেসেন্ট মেল নট ফিমেল অ্যাডোলেসেন্ট মেল কারণ এটা অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার হলো মনে থাকবে তারপর গলায় চলে আসো ইসোফেগাসের কোন পোরশনে স্কোয়ামা সেল লাইনিং থাকে সিস্টেমিক এরকম করে পড়তে হবে ভাই একটা একটা করে সিস্টেমিক ধরে কিছু লাভ হবে না A to Z সিস্টেমিক একসঙ্গে পড়বে স্কোয়ামা সেলে কোথায় লাইনিং থাকে লোয়ার 130 মিডল 130 কি থাকে
সিলেটেড কলামার, এক্স্যাক্টলি। তো লোয়ার 1/3 হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে। ওকে, আর একদম কোথায় আছে? নিচে অ্যানাল ক্যানালে, তো অ্যানাল ক্যানাল থেকে হতে পারে, ঠিক আছে। তার সামনে কি আছে? তার সামনে কি আছে? ছেলেদের সামনে কি আছে? ব্লাডার, ব্লাডার, ঠিক আছে। ব্লাডারে মোস্ট কমনলি ফাউন্ড ট্রানজিশনাল সেল কার্সিনোমা, বাট ইন সাম কেসেস যদি সেখানে একটা ক্রনিক ইউরেটারিক একটা যদি মানে স্টোন থাকে, তার ইরিটেশনে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, ঠিক আছে। আমি পড়াবো ব্লাডার কার্সিনোমা, তখন শর্টে বলে দেবো, ঠিক আছে। একই রকম ফিচার থাকবে, কিছু আলাদা ফিচার হবে না। তার নিচ দিয়ে ব্লাডার থেকে কি বেরোচ্ছে? ইউরেথ্রা, ইউরেথ্রা ওখান থেকে হতে পারে। আর একদম ইউরেথ্রার পেনাইল পোরশন মানে পেনিস, এক্সটার্নাল গ্ল্যান্স পেনিস, মোস্ট কমন সাইট। ওকে, মেল হলো, এবার ফিমেল কাউন্টার পার্টে চলে এসো, মানে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, ভ্যাজাইনা, এনি পোরশন। দেন সার্ভিক্স, মোস্ট কমন ফিমেল কাউন্টার পার্ট, ফিমেল পার্ট ফর মোস্ট কমন কার্সিনোমা সার্ভিক্স। তারপর ওখান থেকে উপরে আসো, উপরে আসলে কি পাওয়া যাবে? এখানে ইউরেথ্রা, ইউরেথ্রা হতে পারে, ব্লাডার হতে পারে বলেছিলাম। এখানে ব্লাডারে ফিমেলের ক্ষেত্রে একটু আলাদা হয়। আচ্ছা, ব্লাডার কার্সিনোমাতে একটু আলাদা হয়। আর কি কি, আর কোথায় হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা? মেনলি এগুলোই বলিস, আর ভিতরে বলে লাভ নেই। দিস ইজ অল টুগেদার স্কোয়ামাস সেল কার্সিনোমা। এছাড়া অনেক ভ্যারাইটি আছে, অনেক কিছু আছে, তোদের জন্য এইটুকু না, এইটুকুই বলেছি, ওরকম করে তাকানো কিছু হয়নি। আমি এগুলোকে যদি পয়েন্ট টু লিখি, সেই হাফ পাতাও বুঝবে না, গল্প করছি তাই। আমি প্রয়োজনীয় কথা তো 10টাও বলি না, শুধু তো গল্প করি। হ্যাঁ, আমার পয়েন্টগুলো যদি লিখিস, আমি যা আধ ঘন্টা কি 45 মিনিটে বলি, 10টা পয়েন্টে বোধহয় হবে না আমার ধারণা। 9টা হয়েছে, 9টা 10টাই হয়, বাট গল্পই করি, 10টা পয়েন্ট মনে রাখা যাবে না। আচ্ছা, চিনতে পারবি এটা, নিজেরা দেখবি। আমি একটা ব্রেস্ট দেখাচ্ছি, ফাইব্রয়েড, এটা খুব ইম্পর্টেন্ট, ফাইব্রয়েড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ব্রেস্ট হয়েছে? তোদের অ্যাকচুয়ালি কি হয়েছে রে ঘোড়ার ডিম? যা জিজ্ঞেস করি তাই বলে হয়নি। কি হয়েছেটা কি তোদের? কি হয়েছে তোদের শুনি? কি হয়েছে? কি হয়েছে তোদের? হয়েছেটা কি? কিডনি চলছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনি চলছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস করেছো? আমার কাছে প্যাথোলজিতে যদি আমাকে জিজ্ঞেস করো, ফর মি প্যাথোলজিতে আমার জন্য সবথেকে কঠিন পোরশন কি? ডেফিনেটলি আমার কাছে স্কিন, ঠিক আছে। স্কিন ডেফিনেটলি আমার কাছে স্কিন। স্কিনের সবথেকে সমস্যা যেটা, বাকি স্কিনের সবথেকে সমস্যার বিষয় যেটা, সেটা হচ্ছে স্কিনে সবসময় আইসি করা যায় না। স্কিনে যেটা করতে হয় সেটা হয় ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট, ঠিক আছে। তার প্যানেল ট্যানেল সমস্ত আলাদা হয়, এবং সেটা কলকাতা শহরে 3 জায়গায় আছে, না 2 জায়গায় আছে, না সরকারি ধরলে 3 জায়গায় আছে। এসএসকেমে আছে, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি এসএসকেমে আছে, আমি ওখান থেকে শিখেছি যেটুকু, ঠিক আছে, ওইখান থেকে শিখেছি। আর হচ্ছে কোয়াড্রাতে আছে, আর টাটা মেডিকেলে আছে, আর কোথাও নেই। মজাটা হচ্ছে পাঞ্চ বায়োপসি গোটা পৃথিবী জুড়ে করতে হয়, সব জায়গায়। পাঞ্চ বায়োপসি সব জায়গায় করতে হয়, ঠিক আছে, সব জায়গায়। মানে মানে আমি আমার ল্যাবেও পাঞ্চ বায়োপসি করি, ঠিক আছে। এবার পাঞ্চ বায়োপসিতে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দিতে হয় স্কিনে, এবং মজা হচ্ছে স্কিনে হিস্টোপ্যাথোলজি ডায়াগনোসিসে খুব একটা বেশি আইসিইউ ব্যবহার করা যায় না, কারণ এত ক্লোজ মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে যে আইসি দিলে কি হয় জানিস তো, একটা উপর আর একটা ঘাড়ের উপর চেপে যায়। সো
এত ভালো চোখ থাকতে হবে স্কিন দেখতে গেলে যে এক একটা এন্টিটি যেন একদম ডেফিনিট ওটাই হয়। তো ডেফিনেটলি স্কিন ইজ ভেরি ভেরি টাফ, ভেরি টাফ, ইজ ভেরি টাফ। সেকেন্ড টাফেস্ট সাবজেক্ট, নট টাফেস্ট, সেকেন্ড টাফ পোর্শন হচ্ছে সেকেন্ড টাফ পোর্শন হচ্ছে কিডনি। কিডনির ক্ষেত্রে আবার গল্প আছে, কিডনি গ্লোমেরুলার ডিজিজ। একই মানে ডাইরেক্ট ইমিউনোফ্লুওরেসেন্স টেস্ট হয়, আইএসসি টেস্ট, এবং সেখানে আইসি এবং অ্যান্টিবডি প্যানেল থাকে। তো তোরা গ্লোমেরুলার নেফ্রাইটিস পড়েছিস? হ্যাঁ কি না? ঠিক করে বল, হ্যাঁ কি না? ক্লাস হয়েছে, শ্রীরঞ্জন ক্লাস নিয়েছিল যত সম্ভব। সিস্টিক থেকে শুধু একটাই ভাই পড়তে হবে, আর কিছু না। এপিসিকেডি মানে অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, একটাই পড়তে হয়, আর কিছু না। ঠিক আছে? তোমার ওই মেডুলারি স্পঞ্জ কিডনি হ্যান্ডফ্যান এগুলো তোমাদের লেভেলে আসে না, যা সত্যি কথা তাই বলছি। ঠিক আছে? অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনিসে দুটো টাইপের হয়, একটা মানে এডি মানে অটোসোমাল ডমিনেন্ট, একটা অটোসোমাল রিসেসিভ। দুটো ডিফারেন্স কি, ব্যাস, আর কিচ্ছু আসে না। ঠিক আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস ভালো করে মনোযোগ দিয়ে শুনবি, মনোযোগ দিয়ে শুনবি। যদি অসুবিধা হয় আমি পরে পোর্শন কিছু কিছু কয়েকটা অংশ পড়িয়ে দেবো। ইটস ভেরি 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 টাফ সাবজেক্ট, ভেরি টাফ। তোদের জন্য তো সত্যি টাফ। কোনটাকে সাবেথেলিয়াল বলে, এন্ডোথেলিয়াল বলে, বুঝতে পারবি না, সত্যি বুঝতে পারবি না। বাট কিছু এন্টিটি আছে যেগুলো একটু মুখস্থ করে যেতে হবে, মনে মানে বুঝে পড়লে সহজ, বাট মুখস্থ করতে গেলে কঠিন। আর থার্ড পোর্শন কঠিন হচ্ছে নিউরোপ্যাথ। ঠিক আছে? তো আজকে যাই হোক শুরু করছি ব্রেস্ট। ব্রেস্টে দুটো স্লাইড আসে, একটা হচ্ছে ফাইব্রোঅ্যাডিনোমা আর একটা হচ্ছে ডাক্তার কার্সিনোমা ব্রেস্ট। ঠিক আছে? ব্রেস্টের ডিজিজকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। ওকে, one is benign portion, one is malignant portion. মজার কথা হচ্ছে এই ভাগটা আমরা করেছি, WHO কিন্তু এরকম ভাগ মানে না। There is something known as intermediate portion, পরে আসছে সেটাই। তো benign portion এর মধ্যে মোস্ট কমন এন্টিটি হচ্ছে ফাইব্রোঅ্যাডিনোমা। কাদের হয় ফাইব্রোঅ্যাডিনোমা? তোদের হয়, একদম তোদের এতেই হয়, এক্স্যাক্টলি তোদের এতেই হয়। তোদের মানে এখানে কিন্তু ইনক্লুডিং মেলও বলছি। ডেফিনিটলি গাইনোকোমাস্টিয়া হচ্ছে মেলের মোস্ট কমন ব্রেস্ট এন্টিটি, বাট অ্যাপার্ট ফ্রম গাইনোকোমাস্টিয়া যদি কোনো নিওপ্লাজম থাকে, যেটা সেকেন্ড মোস্ট কমন এন্টিটি ইজ ফাইব্রোঅ্যাডিনোমা। ঠিক আছে? ওকে, কোন এজ গ্রুপে হয় কমন? আর একদম ওইটাই বলি, আমাদের কমন হয় যদি জিজ্ঞেস করেন আমাদের 14 to 18 একদম আর্লি এজ গ্রুপ। 14-18 তোরা বড় তার থেকেও, হারকাত দেখে তো মনে হয় না আরো বড়। তাই 14 থেকে 18 বড় আছিস তো? ভেরি গুড, ভেরি গুড, তারপরে আছিস, ভেরি গুড। Most commonly it is found in the early age group. ঠিক আছে? এটা সবসময় ব্রেস্টে যখনই কোনো মানে লিশন ডিসক্রাইব করা হয় তখন ব্রেস্টের কোনো কোয়াড্রেন্টকে 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হয়, আপার আউটার মানে এরকম, একদম খুব ইজি। ব্রেস্ট যা বলছি আজকে শুনে নে, আমার মনে হয় না এর বাইরে কিছু আসবে। জাস্ট এইটুকু ইয়ে করিস, না পড়লে অন্তত এইটুকু শুনিস। এটা ধর রাইট ব্রেস্ট, ঠিক আছে? নিপল অ্যারিওলা কমপ্লেক্স। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্সিলারি টেল অফ ব্রেস্ট, অ্যাক্সিলারি টেল অফ ব্রেস্ট। লাইট জ্বালা একটু। অ্যাক্সিলারি টেল অফ ব্রেস্ট, এটা হচ্ছে আপার আউটার, আপার ইনার,
লোয়ার ইনার, লোয়ার আউটার কোয়াড্রেন্ট। এর মধ্যে সবথেকে ভলিউমিনাস কম্পোনেন্ট মানে এইটা হচ্ছে এই পোরশনটা, মানে ভলিউমিনাস এই কোয়াড্রেন্টটা। তো মেইনলি লিশনগুলো এই ইয়াতেই হয়, ঠিক আছে। আইদার দ্যাট কুড বি বিনাইন লিশন আর মালিগন্যান্ট লিশন আপার আউটার কোয়াড্রেন্টেই হয়ে থাকে, ঠিক আছে। যখনই আই এম টেলিং অ্যাবাউট ফাইব্রোঅ্যাডিনোমা তখন এর কনসিস্টেন্সি শুড বি ফার্ম, ফার্ম কনসিস্টেন্সি। এখানেই আসে ব্রেস্ট লিশনের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এটা কোশ্চেন ওদের আসবেই, সেই জন্য এই পয়েন্টটা একটু ভালো করে মনে রাখ। ব্রেস্ট লিশনের ক্ষেত্রে বিনাইন আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে কি কি পার্থক্য থাকবে, ঠিক আছে। ক্লিনিক্যাল পার্থক্য কি থাকবে? ক্লিনিক্যালি বিনাইনের ক্ষেত্রে হচ্ছে শর্ট পিরিয়ড, লং পিরিয়ড, মানে যদি লাম্প পাওয়া যায় বা পেইন পাওয়া যায় that will be of long period, apparently long period। তোরা তো 60 বছর বাঁচিস না যে 60 বছর ধরে আছে, তাও না, অন্তত 1-2 বছর অবশ্যই। বাট এটা না, এই যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে শর্ট পিরিয়ড আছে, উইদিন 2 to 3 months এর মধ্যে। ফার্স্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে if there is pain then it is benign, if it is painless that could be malignant. Usually the ductal carcinoma of breast, most common malignant counterpart is painless lesion, okay, মনে থাকলো। থার্ড হচ্ছে লাম্প। নাও এটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, মানে ব্রেস্ট এক্সামিনেশনে কি পাবো? যদি লাম্প পাই, ঠিক আছে, লাম্প শুড বি of firm inconsistency, firm inconsistency, this is benign. If it is stony hard inconsistency, this is malignant. If it is mobile, this is benign. If it is fixed to the structure, either overlying skin or underlying skeletal muscle, it is malignant. If the surface, এবার উপরে আসছি, if the surface মানে তুমি যদি প্যালপেট করছো, এবার প্যালপেশনে আসো, প্যালপেশনে বলা হচ্ছে if the surface is smooth, মানে smooth surface, smooth, this is benign. If it is irregular surface, irregular malignant. If the border, এবার হচ্ছে বর্ডারে এসো, if the border is circumscribed, benign. If the border is irregular, malignant, ঠিক আছে। নাও ওভারলাইং স্কিন, এবার কি ওভারলাইং স্কিনে কি? if the overlying skin is smooth and the nipple areola complex is normal in anatomy, benign. If the overlying surface is ulcerated, suppose একটা ulcerated, ঠিক আছে, or এটা কি নিপেল অ্যারিওলা কমপ্লেক্স ইজ পাকার্ড, মানে ভিতরের দিকে ঢুকে গিয়েছে, ইনভার্টেড, দিস ইজ ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্সিতে আলাদা কিছু ফিচার থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিওডি অরেঞ্জ অ্যারেঞ্জমেন্ট, মানে হচ্ছে the skin will looks like the orange peel of orange, PUD orange মানে arrangement বলা হয়, PUD orange, the skin is look like the orange, this is malignant. Now কি বের হচ্ছে, মানে নিপল অ্যারিওলা কমপ্লেক্সে ডিসচার্জ কি হচ্ছে? ডিসচার্জ থেকেও তোমার বিনাইন আর ম্যালিগন্যান্ট ভাগ পার্থক্য করা যায়। যদি দেখা যায় যে মিল্কি ডিসচার্জ,
that could be fibrocystic breast disease or lactating adenoma. Okay, fibrocystic breast disease or lactating adenoma. If it is blood discharge, কথাগুলো শুনছিস না, পরে শেষও করতে পারবি না, এত সত্যি এত বড় ব্রেস্ট, বিশাল বড় এবং ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোদের ফাইনাল ইয়ারের সিলেবাস, মানে তোর লাস্ট সেমিস্টারে আছে, ভালো করে শোন। If it is blood discharge, that could be malignant, of course could be malignant, but there are sometimes if it's bloody or greenish discharge, that could be ductal ectasia or malignancy. Ductal ectasia, ectatically dilated duct, মানে ধরো এটা একটা ডাক্ট, ঠিক আছে, এর কোনো একটা লাইনিং মানে কোনো একটা পোরশন ইজ ectatically dilated, it is known as ductal ectasia. So these are the common features of benign and malignant. যখন তোমাদের আগের বছরে কোশ্চেন এসেছিল, প্রফি ফাইনাল ইয়ারে কোশ্চেন এসেছিল, যে একটা হিস্ট্রি দিয়ে দিয়েছে, এবার তোমাকে প্রভিশনাল ডায়াগনোসিসে আসতে হবে। প্রভিশনাল ডায়াগনোসিস দিয়েছে। নেক্সট হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট ক্লিনিক্যালি, দিস আর দ্য ক্লিনিক্যাল পয়েন্টস, সব কটা পয়েন্ট লিখতে হবে। ম্যালিগন্যান্সি আজকে পড়াচ্ছি না, সুতরাং বিনাইনে আসি। সো কি হতে পারে, একটা পেইন হতে পারে। কি কি ক্যারেক্টার হবে এবার বলো? আকাশ বল। একটু পরে ছাড়ছি, ক্লাস নিচ্ছি। কখন পেশেন্ট, কখন টাইম দিয়েছিস? ওই তার আগে ছাড়ছি। আচ্ছা, if it is benign, তাহলে কি কি ফিচার বলেছিলাম? পেইনফুল, ইটস নট পেইনফুল। যদি পেইনফুল হয় and that pain is cyclical in nature, মানে that pain actually occurs during the time of menstruation. Every 28 days এ যদি পেইন হয় এবং that pain aggravates at the time of menstruation, এরকম পেইনফুল হবে। সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বলা হয় কি, this is termed as cyclical mastalgia. Cyclical mastalgia going for the fibrocystic breast disease. Okay, fibroadenoma is painless. Okay, now firm in nature, বাকি যা যা ফিচার বললাম, এর একটা এক্সট্রা ফিচার হচ্ছে ইটস ভেরি মোবাইল। এতই মোবাইল, এটার নামই দেওয়া হয়েছে ব্রেস্ট মাউস, ধরাই যায় না। সত্যি এটাকে যখন এফএনএসি করা হয় তখনও একটা প্লেনে এটাকে ফিক্স করে, বাঁ হাতে ফিক্স করে ডান হাত দিয়ে আমাদেরকে অ্যাসপিরেট করতে হয়। দিস ইজ অ্যাজ সাচ অ্যাজ মোবাইল। ওকে, ইউজুয়ালি ইট ইজ শর্ট, মানে ভেরি স্মল ইন সাইজ, আর এগুলোই ক্লিনিক্যাল ফিচার থাকে। আমাদের অ্যাকচুয়ালি যে কোনো ব্রেস্ট এক্সামিনেশনে, এটা তোদের থিওরিতে পড়াবে আরো ভালো করে। ব্রেস্ট এক্সামিনেশনে 3টে পোর্শন থাকে। ফার্স্ট হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ইন ফ্রন্ট অফ দ্য মিরর। হ্যাঁ, এভরিওয়ান শুড চেক ফর any lump whether present or not, any asymmetry of breast is present or not, if something any ulceration or any change in the external surface of the breast present or not, এগুলোকে বলা হয় ব্রেস্ট এক্সামিনেশনে। সেই ব্রেস্ট এক্সামিনেশনে একটা লাম্প পাওয়া যেতে পারে, ঠিক আছে। হিস্টোপ্যাথোলজিক্যালি আমরা এটা পাবো, কি পাবো? হিস্টোপ্যাথোলজিক্যালি ব্রেস্টের দুটো পোর্শন আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্ট্রোমা, আর একটা হচ্ছে ডাক্ট, ঠিক আছে। একটা হচ্ছে ডাক্ট, এগুলো হচ্ছে ডাক্ট। ধরো ডাক্টের দুটো লেয়ার থাকে,
একটা হচ্ছে মায়োপিথেলিয়াল লেয়ার, ভেরি গুড, একটা মায়োপিথেলিয়াল লেয়ার আর একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। ঠিক আছে, এই মায়োপিথেলিয়াল, এগুলো হচ্ছে মায়োপিথেলিয়াল লেয়ার, ঠিক আছে, আর এগুলো হচ্ছে এপিথেলিয়াল লেয়ার। হ্যাঁ, এই সমস্ত ডাক্ট সিস্টেম একটা স্ট্রোমার উপরে থাকে। ঠিক আছে, ফাইব্রোঅ্যাডিনোমাতে কি হয়, বোথ এপিথেলিয়াল এন্ড মায়োপিথেলিয়াল লেয়ারের হাইপারপ্লেসিয়া হয়। ঠিক আছে, ইউজুয়ালি এই এপিথেলিয়াল আর মায়োপিথেলিয়াল লেয়ার গুলো, মানে এপিথেলিয়াল যে কম্পোনেন্ট, গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট বলবো, এগুলো না একটা ক্লাস্টারের মধ্যে থাকে। এই ক্লাস্টারকে বলা হয় টার্মিনাল ডাক্টোলোবিউলার ইউনিট। যেহেতু লোবিউল করে থাকে, লোবিউলার কনফিগারেশনে থাকে, তার জন্য বলা হয় টার্মিনাল ডাক্টোলোবিউলার ইউনিট। এটা অনেকটা অ্যাসিনায়ের মতো ইউনিট, এটা অনেকটা অ্যাসিনায়ের মতন। ট্র্যাকিয়া থেকে ব্রঙ্কাই বেরিয়ে গেল, ঠিক আছে, মেন ব্রঙ্কাস, দেন প্রাইমারি ব্রঙ্কাস, দেন সেকেন্ডারি ব্রঙ্কাস, দেন টার্সিয়ারি ব্রঙ্কাস, দেন টার্মিনাল ব্রঙ্কাস, দেন ব্রঙ্কিওল, দেন কি, ঠিক একই রকম ভাবে এক্স্যাক্টলি সেম টার্মিনাল ডাক্টোলিউলার ইউনিট গুলো একটা স্মল অ্যাসিনাই থেকে স্মল ডাক্ট থেকে আলটিমেটলি ল্যাক্টিফেরাস ডাক্ট তৈরি করে। মানে এটা দেখতে অনেকটা এরকম। ল্যাক্টিফেরাস ডাক্ট থেকে প্রাইমারি কতগুলো ডাক বেরোলো, সেখান থেকে সেকেন্ডারি ডাক বেরোলো, তারপর টার্মিনাল ডাক বেরোলো। ঠিক আছে, এই টার্মিনাল ডাক্টের মানে স্যাকিউল করে গেল, লাস্টের যে পয়েন্টটা স্যাকিউল করে গেল, আমি এই অংশটুকুকে বলছি। দিস ইজ নোন অ্যাজ টার্মিনাল ডাক্টোলিকুলার ইউনিট। এবং ডেফিনেটলি এখানে একটা স্যাকিউল থাকবে, এখানে একটা স্যাকিউল থাকে, মানে কি টার্মিনাল ডাক্টোলিকুলার ইউনিটস আর different, I mean there should be some intervening stroma between two terminal ductoalveolar units, তাই তো? তাহলে কি মানে এই, তাহলে এই দুটো ইন্টারভেনিং স্টোমা, এই দুটো ডাক্টোলিকুলার ইউনিট মাঝখানে এখানে একটা ইন্টারভেনিং স্টোমাটোমা থাকবে। সাপোজ নাও this terminal ductoalveolar unit and the stroma underwent hyperplasia, তাহলে এই যে টার্মিনাল ডাক্টোলিকুলার ইউনিটের যে নরমাল হিস্টোলজি সেটা মেইনটেইন থাকবে কি থাকবে না? থাকবে না। তো না থাকলে কি হবে, যদি এই স্ট্রোমাটা বেশি মানে প্রলিফারেশন হয়, তাহলে কি করবে, এই যে এটা চেপে যাবে, স্লিট লাইক হয়ে যাবে। আর যদি এটার বেশি প্রলিফারেশন হয়, এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন হয়, তাহলে এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া। নরমাল এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন হয় পুরো এই যে কি যেন বলে লুমেনটাকে পুরো একদম অফ করে দিল, মানে লুমেনটা পুরো মানে ক্লোজ হয়ে গেল, এটারও হতে পারে। অনেক সময় মায়োপিথেলিয়াল সেলেরও হাইপারপ্লেসিয়া হতে পারে। এই লুমেনটা যদি, একটু বেশি কথা বলছি এগেইন, লুমেনটা যদি মানে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় বলেই বলছি, এরকম যদি বেশি হাইপারপ্লেসিয়া হয়, হ্যাঁ, দিয়ে লুমেনটা দেখাই যাচ্ছে না, এপিথেলিয়াল সেলের হাইপারপ্লেসিয়া এমন হলো যে lumen cannot be identified separately, this is known as usual ductal hyperplasia। ইউজুয়াল ডাক্টাল হাইপারপ্লেসিয়া লিখতে হবে না, জাস্ট বললাম। ঠিক আছে, কেন বললাম ছাড়, তোদের আসবেও না এসব কোয়েশ্চেন, আমাদের সময় আসতো। এগুলোর অনেক টার্ম আছে, মানে অনেক ফাইব্রোঅ্যাডিনোমা অনেক কোশ্চেন আছে। এনিওয়ে, তো কি হবে, আইদার এটা চেপে যাবে, অথবা ইন সাম কেসেস সাম অফ দ্য ডাক্টসের এমন এপিথেলিয়ামের হাইপারপ্লেসিয়া হলো যে ডাক্টস গুলো ডাইলেটেড হয়ে গেল। ঠিক আছে, একদম এত বড় ডাক্টে এত বড় এপিথেলিয়ামের লুমেন বোঝা যাচ্ছে। ঠিক আছে, নাও দিস আর hormonally active, they are active under the estrogen and progesterone hormone। ইস্ট্রোজেন হরমোনের এগেইনস্টে যদি অ্যাক্টিভ হয়, এখানে যদি মানে ইস্ট্রোজেন হরমোন বেশি কাজ করে, তাহলে কি সাইটোপ্লাজম গুলো অ্যাক্টিভ থাকবে, এর মধ্যে সিক্রিশন জমা হবে, কারণ দে আর বেসিক্যালি অ্যাসিনাই। তাহলে এই যে সিক্রিশন গুলো জমা হচ্ছে, একে বলা হয় অ্যাপোক্রিন চেঞ্জ। ঠিক আছে, এই অ্যাপোক্রিন চেঞ্জ অ্যাকচুয়ালি দেখা যায়। তো অনেক সময় সিস্টিক্যালি ডাইলেটেড পোর্শনের মধ্যে এরকম লুমেনের মধ্যে কিছু সিক্রিশন থাকে। ঠিক আছে, নরমালি থাকে এগুলো।
তো এই অ্যাপোক্রিন চেঞ্জ বেশি দেখা যায় কোথায়? ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, যেখানে প্রিডমিনেন্টলি এগুলো হচ্ছে সিস্টিক চেঞ্জ হচ্ছে, ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ। সেখানে প্রলিফারেশনের থেকে এই ডায়ালেটিক চেঞ্জ মানে এই যে সিস্টিক চেঞ্জটা বেশি হচ্ছে। বাট এখানে ফাইব্রো অ্যাডিনোমা, দিস ইজ নিওপ্লাজম, দিস ইজ বিনাইন কন্ডিশন, এখানে প্রলিফারেশনটা হচ্ছে, ওখানে সিস্টিক চেঞ্জ হচ্ছে, এখানে প্রলিফারেশন হচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। তো আমরা কি দেখবো এখানে? বাস লাইট অফ। এখানে কি দেখবো? এখানে দেখবো এই হাইপারপ্লেসিয়া। একদম শুরু থেকে দেখো, এই যে এটা হচ্ছে সেপ্টা, সেপ্টার নিচে এগুলো কি বলো তোমরা, নিজে বলতে পারবে এগুলো কি? এগুলো কি কি এগুলো? হ্যাঁ একদম এইগুলোই ঠিক, গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট, একদম ওইগুলোই। এইখানে দেখো মাঝখানে স্টোমাট কি হয়েছে? প্রলিফারেশন হয়েছে, তাই তো? দিয়ে কি হয়েছে? চেপে চেপে গিয়েছে। এগুলো কি আকার নিয়েছে? স্লিট হয়েছে, ঠিক আছে? এই দেখো এখানেও দুটো স্লিট কি হয়েছে? একের সঙ্গে জড়ে গিয়েছে। এই মাঝখানে কি হয়েছে? স্টোমাল হাইপারপ্লেসিয়া হয়েছে, ঠিক আছে? বাট কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা এটাকে আমি হাইপারে দিই, তাহলে বুঝতে পারবো। এপিথেলিয়াল সেলের হাইপারপ্লেসিয়া হচ্ছে। দেখো এপিথেলিয়াল সেল থেকে কি হয়েছে? এই যে সাইটোপ্লাজম থেকে কিছু ব্লেবস বেরোচ্ছে, হ্যাঁ, ব্লেব লাইক প্রোট্রুশন বেরোচ্ছে। এর মধ্যেই তোমার সিক্রেটারি গ্লোবিউলস গুলো মানে সিক্রেটারি ভেসিকলস গুলো আছে, ঠিক আছে? এই যে এপিথেলিয়াল সেলের যে চেঞ্জ গুলো, একে বলা হয় অ্যাপোক্রিন মেটাপ্লাসিয়া। It's a type of metaplasia, definitely apocrine metaplasia. So that could be present in case of fibroadenoma, and some of the ducts are normal architecture, এগুলো নরমাল আর্কিটেকচারে আছে, ঠিক আছে? কোনো ডাক্টই এখানে ডাইলেটেড নেই। যদি ডাইলেটেড থাকতো, যদি প্রলিফারেশন না হতো, তাকে বলতাম আমরা ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, ঠিক আছে? সো স্টোমাল হাইপারপ্লেসিয়া, হ্যাঁ, slit like configuration of the glandular epithelium, and the glandular component has one epithelial component and one myepithelial component, ঠিক আছে? এইখানে দেখো এগুলো, এইখানে দেখো এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া হয়েছে, এতটাই হয়েছে যে লুমেন বোঝা যাচ্ছে না। এটাই ফাইব্রোয়াডেনোমা, দ্যাটস ইট। আর বলবো না, বেশি হয়ে যাবে তোমাদের জন্য। একটা হাফ এটা দেখো, দিয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমা দেখবে, ওই হাফটার এটা দেখা হয়ে গেলে আর একজন মানে ফাইব্রোয়াডেনোমা দেখবে। 25 জন এটা দেখো, 25 জন ওটা দেখো। নাও কাকে দেবো? কোন 25 জনে কাকে দেবো? আর এক 25 জনে, 25 জন করে যাও। তাহলে তুমি 25 জনকে নিয়ে চলে যাও, ও 25 জনকে নিয়ে চলে। তোমরা আগে দুইজনই দুটো মাইক্রোস্কোপে আগে আমাকে ফোকাস করে দেখাবে। ফোকাস তোমরা করতে শিখে গিয়েছো, প্রথম ফোকাস করতে হবে জানো, দিয়ে নিজেরা আগে দেখো। আগে আমাকে ফোকাস করে দেখাবে, তারপর নিজেরা ফোকাস